ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। মাত্র ৩৮ লক্ষ মানুষের বসবাস। ত্রিপুরার জনসংখ্যার চেয়ে বেশি পশ্চিমবাংলার বর্ধমান জেলার জনসংখ্যা। আশ্চর্যের বিষয় হলেও অস্বীকার করার কোনো সুযোগ নেই, ত্রিপুরাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নারী নির্যাতন, ধর্ষণ আর খুনের ঘটনা। রাজ্য বিধানসভায় খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথ্য দিচ্ছেন, ত্রিপুরায় প্রতি মাসে গড়ে ১৭ জন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। ৮ থেকে ৮০ কোনো বয়সের নারীরাই যে এ রাজ্যে সুরক্ষিত নয়, তার বারবার প্রমাণ পাওয়া গেছে। একের পর এক ভয়ানক নারী ঘটিত অপরাধের ঘটনা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের ভাবতে বাধ্য করছে, এ কোন সংস্কৃতির আমদানি হচ্ছে এ রাজ্যে। দিনের পর দিন বিরল থেকে বিরলতম নারী ধর্ষণ শেষে খুনের ঘটনা ঘটে যাচ্ছে পার্বতী ত্রিপুরায়। বারবার কালিমালিপ্ত করছে ত্রিপুরার সুষ্ঠু সুন্দর সংস্কৃতিকে। দেশের অন্যান্য বড় বড় রাজ্যগুলিকে পেছনে ফেলে নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় সুনামি গতিতে এগিয়ে যাচ্ছে ছোট্ট রাজ্য ত্রিপুরা। ক্রাইম বেশি, কনভিকশন কম, এটা বর্তমান ত্রিপুরার অলঙ্কার। বিধানসভায় মুখ্যমন্ত্রী মানিক সরকার খোদ স্বীকার করেছেন রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২০১৪ সালে রাজ্যে ২৪৬ জন নারী ধর্ষিতা হয়েছেন। ২০১৫তে সংখ্যাটা ছিল ২১৩ এবং ২০১৬তে ২০৭। গত ৩ বছরও ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট সরকার, এখনও ক্ষমতায় আছেন বামফ্রন্ট সরকার। ক্ষমতার পরিবর্তন না হলেও নারী ঘটিত অপরাধের সংখ্যার তীব্র গতিতে পরিবর্তন হয়েছে। জনসংখ্যার নিরিখে ত্রিপুরা আজ নারী সংক্রান্ত অপরাধের তালিকায় প্রথম সারিতে অবস্থান করছে। এ বিষয়ে পুরস্কার প্রদানের যদি কোনো উপায় থাকত, তাহলে নিঃসন্দেহে ত্রিপুরার মাথায় উঠত শ্রেষ্ঠত্বের মুকুট। এমন বহু নারী সংক্রান্ত অপরাধের ঘটনা আছে যেগুলির নাম সরকারি খাতায় ওঠে না, তারপরও যতগুলি নাম পুলিশের ডায়েরিতে লিপিবদ্ধ হয়, সেগুলির নিরিখেই ত্রিপুরা আজ দেশের মধ্যে নজির সৃষ্টি করেছে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও খুন, ধর্ষণ, নির্যাতনের শিকার হচ্ছেন নারীরা। শনিবার ধর্মনগরে ঘটে যাওয়া ঘটনা আরও একটি নতুন সংযোজন মাত্র। ধর্মনগরের শাসক দলীয় লোকাল কমিটির মেম্বার গোপাল তাঁতি এবং ওনার স্ত্রী তথা শাসক দলীয় নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির প্রথম সারির নেত্রী গীতা তাঁতির গুণধর ছেলে রজত তাঁতির বিরুদ্ধে নাবালিকা অপহরণ, ধর্ষণ এবং ধর্ষণ শেষে খুনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত রজত তাঁতি আবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ধর্মনগর কমিটির সক্রিয় নেতা হিসেবে পরিচিত। সূত্রের খবর, ধর্মনগরের পদ্মপুর স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রীটি শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিল। ফেরার পথে ৭টা নাগাদ অফিসটিলা থেকে নাবালিকাটিকে অপহরণ করে নারী দেহ লোভী বিচিত্র বীর্যের এই বাম ছাত্রনেতা রজত তাঁতি। শনিবারের শহর, দুপুর ২টোর পর প্রায় দোকানপাট বন্ধ থাকে, লোক সমাগমও তেমন থাকে না। সেই সুযোগকে কাজে লাগিয়েছে মানবরূপী দানব এসএফআই নেতা রজত। অপহরণ করে নাবালিকাটিকে সে নিয়ে যায় পদ্মপুরের একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে বলপূর্বক মেয়েটিকে মদ্যপান করায় রজত, সেও মদ্যপান করে। তারপরই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে সে, কিন্তু মেয়েটি তাতে বাধা দিলে প্রথমে ধর্ষণ, পরে পাথর দিয়ে নাবালিকার মাথায় আঘাত করে রজত। নাবালিকার মাথা ফেটে তাজা রক্তে লাল হয়ে যায় এই পরিত্যক্ত ঘরের ফ্লোর। হাত পা ছটফট করতে থাকা মেয়েটি মাত্র কিছুক্ষণ সময় মৃত্যুর সাথে লড়াই করতে সক্ষম হয়। এরপরই শেষ হয়ে যায় সবকিছু। বন্ধ হয়ে যায় তার হাত পা নড়াচড়া, চিরতরে নিভে যায় নাবালিকাটির জীবনদীপ। আস্তে আস্তে হিম হতে শুরু করে তার সমগ্র শরীর। ঘড়ির কাঁটায় রাত তখন আনুমানিক ৯:৩০। ধর্মনগর শহর থেকে প্রায় ১.৫ কিলোমিটার দূরের নির্জন এলাকায় পদ্মপুরের এই পরিত্যক্ত বাড়ি। নীরব নিস্তব্ধ পরিবেশ, বাইরে ঝিঝি পোকার আওয়াজ আর হাতে গোনা কয়েকজন মানুষের থেমে থেমে আসা শব্দ। নাবালিকাটিকে খুন করে এই জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত ঘরে ফেলেই বাইরে চলে আসে সমাজের বিষাক্ত ভাইরাস রজত তাঁতি। সূত্রের খবর, রাত আনুমানিক ১২টা নাগাদ এলাকার কয়েকজনকে রজত জানিয়েছে এই পরিত্যক্ত ঘরটিতে একটি মেয়ের লাশ রয়েছে। তখনই এলাকাবাসীর সন্দেহ হয়, এই পরিত্যক্ত ঘরে লাশ থাকার খবর সে কিভাবে জানে। যাই হোক, স্থানীয়রা গিয়ে নাবালিকার রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। তখনই তারা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনাস্থল থেকে এমন কিছু এভিডেন্স উদ্ধার করেছে যেগুলির ভিত্তিতে প্রমাণ হয় এই খুনের মাস্টারমাইন্ড রজত তাঁতি। আর তখনই রজতকে গ্রেপ্তার করে পুলিশ। জেলার এসপি জানিয়েছেন আগামী ২৪ ঘন্টার মধ্যেই কেস সলভ করে দেবেন, এমন এভিডেন্স উদ্ধার করা হয়েছে। আমরা একটা নির্দিষ্ট মামলা নিয়ে সেটাকে তদন্ত করছি।
এবং একজনকে আমরা ডিটেইনও করেছি। আমরা আশা রাখছি যে উইদিন 24 আওয়ার্স এখনই আমরা বলতে পারি কেস সলভ হয়ে গেছে। যাই হোক, এখনো আন্ডার ইনভেস্টিগেশন, আমি বাকি কিছু তথ্য এখন দিতে পারছি না। মেয়েটাকে কি অবস্থায় পাওয়া গেছে? মেয়েটাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। খবর পাওয়ার পর আমাদের ইনভেস্টিগেটিং অফিসার প্লাস যারা সুপারভাইজিং অফিসার, টিম অফ ইনভেস্টিগেটিং অফিসার ওখানে গিয়েছে। রজত এবং নাবালিকাটি ফেসবুক ফ্রেন্ড ছিল বলে জানিয়েছেন মৃতার দিনমজুর বাবা মা। প্রতিনিয়ত কথাবার্তা হতো কিনা সেটা তারা সঠিক বলতে পারছেন না। যাওয়ার পরে রজত নি আমি জিজ্ঞেস তুই কেমন ছিলিস? তোমার ফেসবুক ফ্রেন্ড আমার কাছে তোমরা বাড়ি আলগাপুর নিয়ে আমিও এদিকে আইতেছি, ওই গিয়া হ্যাঁ এদিকে যাইতেছে ওই কথা বলছে। আমি তো এরকম কথা বলা না, আমার কথাটা ছেলের হয়তো খারাপ লাগছে, কি আর কথা, ফ্রেন্ডের লোকের কোনো কথা নেই, শেষ। আমি দুপুরের মধ্যে গেছি আর মধ্যে আর ফোনে তারা কথা। ময়নাতদন্তের পর রবিবার 16 বছর বয়সী নাবালিকাটির মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। ঘটনার খোঁজ খবর নিতে জেলা হাসপাতালে পৌঁছান মন্ত্রী বিজিতা নাথ। মৃতার বাবা মার সাথে কথা বলতে দেখা গেছে মন্ত্রী মহোদয়াকে। কঠিন থেকে কঠিনতম শাস্তি অপরাধীকে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। মোটামুটি তো এটা আইডেন্টিফাই করা গেছে, অপরাধী আইডেন্টিফাই করা গেছে অলরেডি। এসপি সাহেবেরা তারা তাদেরকে যত বড় শাস্তি আছে সেটারই ব্যবস্থা করা হবে। নিঃসন্দেহে সেটার জন্যই যত বড় শাস্তি, কঠিন শাস্তি আছে সেটাই দেওয়া হইব, যাতে আরো আমরা ভীষণভাবে দুঃখিত এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা এসব বলেছি যে আমাদের ধর্মনগরে এসব এখন পর্যন্ত ঘটে নাই, কিন্তু আজকে সেই ঘটনাটা এখানে ঘটছে। অতএব এটা আমরা কত স্ট্রিক্টলি, এসপি সাহেব তো নিতেছেনই, এসডিএম সাহেব আছেন, স্ট্রিক্টলি ব্যবস্থাটা কী করে মানে দেখা যায় তার ব্যবস্থা আমরা গ্রহণ করুন সরকারিভাবে যা আছে। এবং আপনাদের কাছেও আমাদের আন্তরিক আবেদন, বিষয়গুলি আপনারা সেইভাবে উপস্থাপন করেন মানুষের কাছে, যাতে সাবধান হয় যে এরকমের ঘটনা ঘটলে বাঁচার কোনো। এদিকে ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গেছে দল মত নির্বিশেষে শত শত মানুষকে। সববাহী গাড়ির চাকা ঘুরতে ঘুরতে এগিয়ে গেছে শ্মশানের দিকে। হাতে হাত ধরে নীরব প্রতিবাদ জানিয়ে এগিয়ে গেছেন যন্ত্রণার ভাগ নিতে আসা মানুষজনও। একটা সময়ে আবার অনেকেই আওয়াজ তুলেছেন, অভিযুক্তের ফাঁসি চাই, ফাঁসি চাই। ধীরে ধীরে শ্মশান ঘাটে পৌঁছায় সববাহী গাড়ি। শববেদিতে মৃতদেহ রাখার পর মুখ থেকে কাপড় সরাতেই পরিলক্ষিত হয় নাবালিকার মুখে থাকা তাজা রক্তের ছাপ, যা দেখলে হয়তো প্রতিটি নাগরিকের মনে প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। শ্মশান ঘাটে মৃতার বাবার হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন স্থানীয় বিজেপি নেতারা। এরপরই চোখের জলে শেষ বিদায় জানায় শ্মশান যাত্রীরা। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয় শেষকৃত্য। শেষ খবর পাওয়া পর্যন্ত সমস্ত অভিযোগ স্বীকার করেছে রজত। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তদন্তকারী দলকে সে দেখিয়েছে কিভাবে খুন করেছে নাবালিকাটিকে। কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কত নারীকে জীবন বলিদান দিতে হবে? আর কত মায়ের বুক খালি হবে? আর কত মায়ের বুক ফাটা কান্নায় উত্তাল হবে ত্রিপুরার আকাশ বাতাস? এর উত্তর দেবে কি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর এবং সরকার প্রধান? ক্যামেরায় সুমন দেবনাথের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।